আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান মুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ বাড়ায় ঢাকা ছাড়া বিভাগের 7 জেলায় কাল থেকে কঠোর লকডাউন। বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস সহ গণপরিবহন। দেশে করোনায় আরও 78 জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো 4,500। প্রথমবারের মতো ফাইজার বায়োএনটেকের টিকাদান শুরু। 204টি ইউনিয়ন, 2টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনের ভোট গ্রহণ শেষ। চরফ্যাশন ও গৌর নদীতে দুপক্ষের সংঘর্ষে নিহত 2। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা, সামান্য ভুলে রক্ষা $100 কোটি। দর্শক, শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। করোনা প্রসঙ্গ শুরুতেই। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল সকাল 6টা থেকে 30 জুন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়া বিভাগের 7 জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এসব জেলায় বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন ও মানুষের চলাচল। তবে পণ্যবাহী যানবাহন ও জরুরি সেবা চালু থাকবে। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পরিস্থিতি বিবেচনায় অন্য জেলায়ও লকডাউন ঘোষণা হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ঘোষণা দেন 7 জেলায় কঠোর লকডাউন। খুবই অ্যাগ্রাভেট করে যাচ্ছে আমাদের করোনা সংক্রমণটা। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত হয়েছে যে ঢাকাকে আমরা একটু কাট অফ রাখতে চাই অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে, এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা আগামীকাল ভোর 6টার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, আর ওদিকে আপনার রাজবাড়ী, মাদারীপুর আর গোপালগঞ্জকে আমরা 30 তারিখ পর্যন্ত আর কি আমরা লকডাউনে নিয়ে নিছি। সব বন্ধ, মানুষও যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র ট্রাক ছাড়া, ইমার্জেন্সি সার্ভিস ছাড়া, মানে মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, তারপরে এই জাতীয় গাড়ি। পরিস্থিতি বিবেচনায় অন্য জেলাতেও কঠোর লকডাউন দেওয়ার আভাস দেন তিনি। আমরা তো অথরিটি দিয়ে দিছি, যেসব জেলা লোকাল অথরিটি মনে করে যে তাদের এলাকাতে অ্যাগ্রাভেট করে গেছে, বন্ধ করা দরকার, দে উইল ক্লোজ ইট। এটা তাদেরকে ওই অরিজিনাল যে সার্কুলার ওখানে অথরাইজ করা আছে। লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্টরা সোচ্চার থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। খুলনা বিভাগে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। 945 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা এই তথ্য জানিয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে খুলনায় কাল থেকে শুরু হচ্ছে 1 সপ্তাহের কঠোর লকডাউন। এই সময় খুলনার রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়বে না, অন্য জেলা থেকেও ট্রেন আসবে না। জেলার অভ্যন্তরে ও আন্তঃজেলায় গণপরিবহন চলবে না। ইজি বাইক, 3 হুইলার সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। দেশে করোনায় একদিনে আরও 78 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন 4,636 জনের। রোগী শনাক্তের এই সংখ্যা 67 দিনের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয় 14 এপ্রিল, 5,185 জন। এর আগের 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছিল 3,641 জনের। ওই সময় মৃত্যু হয় 82 জনের। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 19.27%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8,56,304 জন, আর মৃত্যুবরণ করেছেন 13,626 জন। দেশে শুরু হলো ফাইজার বায়োএনটেকের করোনা টিকার প্রয়োগ। রাজধানীর 3টি হাসপাতালে 360 জনকে দেওয়া হয় এই টিকা। আগামী 7 দিন তাদের পর্যবেক্ষণের পর অন্যদের দেওয়া হবে এই টিকা। আগে যারা নিবন্ধন করেছেন কিন্তু কোনো টিকা পাননি, তারাই এই টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন ড্যানি ড্র। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফাইজার বায়োএনটেকের করোনার টিকাদান কার্যক্রম। 3 হাসপাতালের প্রতিটিতে 120 জন করে দেওয়া হয় এই টিকা।
দীর্ঘ অপেক্ষার পর করোনার টিকা নিতে আগ্রহের কমতি ছিল না সাধারণ মানুষের। মেসেজ আসছে আগ্রহ আছে বিদায় তো আমরা মনে করেন করছি। ডেফিনেটলি পজিটিভলি দেখতেছি। আজকেই তো ফার্স্ট, তো আগ্রহ নিয়ে আসছি। পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা তার জন্য টিকাপ্রাপ্তদের আগামী কয়েকদিন রাখা হবে পর্যবেক্ষণে। এরপর নিবন্ধিতদের অগ্রাধিকার ভিত্তিতে আনা হবে ফাইজারের টিকার আওতায়। আজকের জন্য 120 জনের আমাদের কাছে ভ্যাকসিন দেওয়া আছে। এই 120 জনকে আমরা গতকালকে আমাদের SMS পাঠানো হয়েছে। তাদের মধ্যে যারা আসতেছেন তাদেরকে আমরা এখন টিকা দিই। আগে যারা নিতে পারেনি, মানে কোনো ডোজই যারা নেয় নাই, তারাই এই তালিকাভুক্তের মধ্যে আছে। আর এই টিকা সংরক্ষণ করতে হয় -60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে। এ কারণে সারা দেশে পরিবহন সক্ষমতা না থাকায় আপাতত রাজধানীর হাসপাতালগুলোতে দেয়া হবে এই টিকা, জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ফাইজারের টিকাটা দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সেখানে টেম্পারেচার একটা অনেক বড় ইস্যু। দ্বিতীয় হচ্ছে যে এটার টিকাটা অন্য টিকা যেমন একদম পূর্ণাঙ্গ টিকা হিসেবে আসে, এখানে টিকার উপাদান এবং ডাইলুয়েন্ট আলাদা আসে। সেটা মিক্স করে একটা সার্টেন টেম্পারেচারে রেখে সেই কাজগুলো করতে হয়। তো সেই সমস্ত বিষয় চিন্তা করে আমরা একটু সাবধানতার সাথেই ফাইজারের টিকা নিয়ে আগাচ্ছি। দেশে বর্তমানে মজুদ ফাইজার বায়োএনটেকের করোনার 1,620,000 ডোজ টিকার আওতায় আসবে 50,000 মানুষ, আর চীনের সিনোফার্মের টিকার আওতায় আসবে 5 লাখ মানুষ। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দেশের 204টি ইউনিয়ন পরিষদ, 2টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। বিরতিহীনভাবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ভোট কেন্দ্রে ভোটাররা ভিড় করে। প্রতিনিধিদের তথ্যচিত্র নূর মোহাম্মদের রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হন বরিশালের ভোটাররা। কেন্দ্রে কেন্দ্রে দেখা যায় দীর্ঘ লাইন। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে তৎপর প্রশাসন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার 2টি ইউনিয়ন পরিষদেই ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায় নারী ভোটারদের। বরিশালের হিজলা উপজেলায় বৈরী আবহাওয়া থাকলেও তেমন কোনো প্রভাব পড়েনি ভোটের মাঠে। এখানকার 4টি ইউনিয়নের নাগরিকরা উৎসবমুখর পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট সুন্দর মতন দিতে আছে, কোনো ডিস্টার্ব হয় নাই। বৃষ্টির কারণে অনেকে ফিরে যাইতে চাইতেছে, এখানে ভোট নিতে দেরি করতেছে। এদিকে ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। এখানে একটি পৌরসভা এবং 31টি ইউনিয়নের 313টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন নাগরিকরা। যার যার মতো সবাই স্মার্ট কার্ড দিয়ে ভোট দিতে আছে, কোনো বিশৃঙ্খলার কিছুই দেখতে পাইতেছি না। ইভিএমে ভোট দিয়েছি, খুব অল্প সময়ের মধ্যে ভোট সম্পন্ন হয়েছে, কোনো কষ্ট হয় না। এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিলাম, খুব সহজ। পটুয়াখালীতে 19টি ইউনিয়নে বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। সকাল থেকে নারী ভোটারের ছিল আধিক্য, তবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। গলাচিপা উপজেলার 4টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। ভোলায় বৃষ্টির মধ্যেই লাইনে দাঁড়িয়ে ইউপি নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দেন ভোটাররা। এখানে অনেক সিনিয়র নাগরিককেও দেখা যায় অন্যের সহযোগিতায় ভোট কেন্দ্রে উপস্থিত হতে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উপস্থিতি। রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। সকাল থেকেই দেখা যায় দীর্ঘ লাইন। এদিকে কুয়েতে সাজাপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো কাজী শহীদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনেও দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি। তবে সকালে বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে যেতে বিড়ম্বনায় পড়েন ভোটাররা। এছাড়াও বরগুনার 5 উপজেলায় 29টি ইউনিয়নে, মাদারীপুরে 13টিতে, বরিশালের বাকেরগঞ্জে 11টিতে, ভোলার তজুমুদ্দিনে 3টিতে, মনপুরায় 2টিতে আর নরসিংদীর পলাশ উপজেলায় 2টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নূর মোহাম্মদ, মাই টিভি।
এদিকে ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থীদের সমর্থকদের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ মনির নামের এক যুবক নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে চর ফকিরা প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। নিহত মনির ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক ছিলেন। বরিশালের গৌরনদীতে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ব্যাপক বোমা হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে মৌজালি মৃধা নামে এক ব্যক্তি নিহত এবং 3 জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর দুপুর 2:30টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। মারামারি যখন হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 6 রাউন্ড ফায়ার করি। ফায়ার করার পর ওটা মোটামুটি একটা শৃঙ্খলাতে আসে। সংঘর্ষ হওয়ার পরে একজন লোক নিহত হয়েছেন। কিছু সময় ভোট গ্রহণ বন্ধ রেখেছেন এবং আমরা তাকে সহায়তা দেওয়ার জন্য আমাদের বিজিবি, র্যাব এবং পুলিশের মোবাইল টিম এখানে মোতায়েন করেছি। এবং কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন, 2টি পৌরসভা এবং 204টি ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে কমিশন কার্যালয়ে সচিব হুমায়ুন কবির খন্দকার সংবাদ সম্মেলনে জানান, বিচ্ছিন্ন ঘটনায় 2 জন নিহত হয়েছেন এবং 8 জনকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন এবং 204টি ইউপির মধ্যে 20টিতে ইভিএমে ভোট হয়েছে। 275 লক্ষ্মীপুর 2 শূন্য আসনে উপনির্বাচন এবং 2টি পৌরসভা ও প্রথম পর্যায়ে 204টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 20টি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে, এতে 2 জন নিহত হয়েছেন। এছাড়া সমস্ত ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং জাতীয় সংসদের যে উপনির্বাচন, সবগুলো নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নেক্সটে যাতে এরকম ঘটনা না ঘটে, এটি আমরা যে কমিশন সভায় পর্যালোচনা করে আর কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যে এই ধরনের ঘটনা যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে পর্যালোচনা করা হবে। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। জিএফ হোয়াইট এবং জিন এইচলির অনুসন্ধানে 5 বছর পর জানা গেছে অর্থ চুরিতে জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা। 10 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ছক কেটে হ্যাকারদের টাকা চুরির ভয়াবহ পরিকল্পনার কথা। তবে তাদের ছোট্ট কিছু ভুলের জন্যই রক্ষা পায় বাংলাদেশের আরও $100 কোটি। বাইবেলীয় চরিত্র ল্যাজারাসের সঙ্গে মিলিয়ে নাম দেয়া হয় ল্যাজারাস হাইস্টটি সম্পূর্ণরূপে সফল হয়নি। মোবারক কর্মের রিপোর্ট। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরি হয়। এই অর্থ যায় ফিলিপাইনের মাকাতে শহরের রিজার্ভ ব্যাংকের একটি শাখায়, 4টি ভুয়া হিসাবে। সেখান থেকে অর্থ উত্তোলন করা হয়। পরে চুরি যাওয়া অর্থের মধ্যে মাত্র $1.5 কোটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি নিয়ে এবার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। জিএফ হোয়াইট ও জিন এইচলির প্রতিবেদনে বলা হয়, অর্থ চুরিতে জড়িত ছিল উত্তর কোরিয়ার হ্যাকাররা। 10 পর্বের প্রতিবেদনে তুলে ধরা হয় রিজার্ভ চুরির দুর্ধর্ষ কাহিনী। হ্যাকাররা ঘটনা ঘটায় বাংলাদেশ সময় 2016 সালে 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 8টায়। নিউ ইয়র্কে তখন সকাল। বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ, তবে যুক্তরাষ্ট্রে সচল। পরদিন শুক্রবার ও শনিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি। বাংলাদেশে যখন হ্যাকিংয়ের তথ্য উদ্ঘাটন হয়, সেদিন শনিবার ছিল রাত। পরদিন রোববার যুক্তরাষ্ট্রে ছুটি ছিল। প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা এই ঘটনার জন্য যে মূল যন্ত্র ব্যবহার করে তা হলো বাংলাদেশ ব্যাংকের একটি ত্রুটিপূর্ণ প্রিন্টার। মতিঝিল ব্যাংকের প্রধান কার্যালয়ের 10ম তলায় অত্যন্ত সুরক্ষিত ঘরে অভ্যন্তর বসানো ছিল প্রিন্টারটি, যেটি দিয়ে কোটি কোটি ডলারের ট্রান্সফারের রেকর্ড ছাপানো হতো। ল্যাজারাস গ্রুপের সদস্যরা 1 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের সব কম্পিউটার ঘুরে ঘুরে দেখে। তারা সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে, তৈরি করে কৌশলী পদক্ষেপ। শেষ পর্যন্ত কিছু ভুল ও দৈবক্রমে $8 কোটি 10 লাখ বেশি অর্থ সরাতে পারেনি হ্যাকাররা। অল্পের জন্য বাংলাদেশ বেঁচে যায় $100 কোটি রিজার্ভ হারানোর হাত থেকে। মৃত্যুকে জয় করে ফিরে আসা বাইবেলের ল্যাজারাস চরিত্রের সঙ্গে সমর্থক এই হ্যাকিংয়ের মূল হোতা হিসেবে উত্তর কোরিয়ার হ্যাকার পার্ক জিন হিওকের নাম জানা যায়। মোবারক করিম, মাই টিভি।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডেনকিলে বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে 102 জন বাঙালি সহ 309 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। ভোরে তাদের আটক করা হয়। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের মধ্যে আরও রয়েছে ইন্দোনেশিয়ার 193 জন, মিয়ানমারের 9 জন, ভিয়েতনামের 4 জন এবং ভারতের 2 জন। অভিযানে নেতৃত্ব দিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিজি ইন্দিরা খায়রুল জাইমি দাউদ জানিয়েছেন, আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিজেদের ক্ষমতার মেয়াদে যারা একটি মেগা প্রকল্প করার সক্ষমতা দেখায়নি, তারা আজ বর্তমান সরকারের মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা হলেও বিএনপি সহ কিছু মানুষ বাংলাদেশের অগ্রগতি চোখে দেখছে না। রাজধানীতে পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেগা প্রকল্প নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন তিনি। বিএনপি মহাসচিব মেগা প্রকল্পে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করেছেন। আসলে মিথ্যা অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ঈর্ষাকাতরতা ছাড়া আর কিছু নয়। তারা সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলে ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে। যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প নেওয়ার সাহস, সক্ষমতা দেখাতে পারেনি, তারা আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। সচিবালয় তথ্য মন্ত্রণালয় অধীনস্থ সকল প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কথা বলেন দেশের অগ্রগতি ও বিএনপির দৃষ্টিভঙ্গি নিয়ে। বিএনপি তার মিত্ররা প্রচেষ্টা চালায়, আবার বাংলাদেশে কিছু ব্যক্তিবর্গ আছেন যারা মনে করেন তারা মহাজ্ঞানী। অগ্রগতি নিয়ে প্রশংসা আমরা দেখতে পাই না, শুধুমাত্র দেশের সমালোচনাতেই ব্যস্ত। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই দরকার আছে, তারা কোনো জায়গায় কোনো কিছু ব্যর্থ হলে সমালোচনা করবে, কিন্তু একই সাথে দেশের কোনো অগ্রগতি, অর্জন, জনগণের অর্জন এগুলো হলে সেটা প্রশংসা করাও তো দায়িত্ব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিত্রনায়িকা পরিমণি ইস্যুতে এই প্রথম কোনো মন্তব্য করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কেউ হেনস্থার শিকার হওয়া ঠিক নয়, আর কেউ অহেতুক হয়রানি হওয়াও ঠিক নয়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এবার শিক্ষা পরিস্থিতির খবর। দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে শিক্ষার্থীদের অধিকাংশ সময় কাটছে অলসভাবে। এমন পরিস্থিতিতে পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে তারা। পড়ালেখার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে অনলাইন ক্লাসের পাশাপাশি অ্যাসাইনমেন্ট দেওয়া হলেও দরিদ্র পরিবারের পক্ষে ইন্টারনেট, ট্যাব কিংবা স্মার্টফোন ব্যবহার করা সম্ভব নয়। প্রতিনিধি ফজল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অলসভাবে সময় পার করছে সাতক্ষীরার অধিকাংশ শিক্ষার্থী। ফলে দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে খেলাধুলা, টিভি আর গেমস খেলে। এতে করে পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে তারা। অনেক শিশু ভুলতে বসেছে পড়াশোনাও। এখন স্কুল নেই বলে পড়াশোনায়ও তেমন মন বসে না। হ্যাঁ, আগে লিখতে পারতাম, এখন অনেকদিন লিখিনি তো তাই ভুলে গেছি। সারাদিনে গেম খেলি, টিভি দেখি, খেলাধুলো করি। এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আর্থিক অনটনের কারণে জড়িয়ে পড়ছে শিশু শ্রমে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাসায় ভালো লাগে না, কাকার সাথে কাঠমিস্ত্রি কাজে আছি। বাড়ি থাকলে তো মানে দুষ্টুমি করবে, তাই সাথে সঙ্গে করে নিয়ে এই কাজকর্ম করতেছি। এখন করোনা ভাইরাস আছে, স্কুল নেই। যদিও শিক্ষার্থীদের পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। তবে অভিভাবকরা বলছেন, করোনার মাঝে আর্থিক অনটনের কারণে ইন্টারনেট কিনে অনলাইনে ক্লাস করা সম্ভব নয়। টিভিও নেই, বড় মোবাইলও নেই, আমরা তো কিছু দেখতেও পাইনি। আমি তো গরিব মানুষ, জন্মজুরি দেখাই, অনলাইনে যে ক্লাসটা হয় এই থেকে আমার তো সামর্থ্য নেই আমি যে তাদের নেট কিনে চালাবো। তো এই যে পড়াশোনা থেকে বিচ্যুতি, বাচ্চাদের অদূর ভবিষ্যৎ কি হবে? অনলাইনে যে ক্লাস, কয়জন নেট কিনবে আর কয়জন দেখবে,
এর ভবিষ্যৎটা কী হবে, বা ছেলেমেয়েগুলো ধ্বংসই গেল সব। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস বলছে, ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে। অনেক শিক্ষার্থী হয়তো অনলাইনে মিস করতে পারে, কিন্তু অ্যাসাইনমেন্ট কেউ মিস করতে পারতেছে না। আমাদের সম্মানিত শিক্ষকগণ এবং অভিভাবকগণ সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন। আর প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও বিদ্যুৎ সুবিধা না থাকায় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্ট দেওয়ার উপর জোর দিয়েছেন শিক্ষাবিদরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক শাখার ছাত্রছাত্রীদের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এবং যাতে তারা এই সময়টাকে কাজে লাগাতে পারবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি পরিবার সহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয় নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে সরকারি সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাদকাসক্তদের চিকিৎসার স্বার্থে বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী ও মানসম্মত করতে হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। এই বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থেকে ধীরে ধীরে কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভিন। তিনি জানান, দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, সেক্ষেত্রে ভ্যাপসা গরম অনুভূত হবে। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু শক্তিশালীভাবে অবস্থান করছে, তবে এই মুহূর্তে ঝড় কিংবা ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি। দর্শক, এর সাথে সংবাদ শেষ করছি। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।